কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠছে রাজধানী ও আশপাশের জেলার পশুর হাটগুলো। চলছে দাম যাচাই বাছাই। আসলাম গরুর দাম টাম দেখতে আর কি, দামে যদি হয় তাহলে নিব, নাহলে তো সামনে তো আরো দিন আছে। গরু বেশ মোটামুটি ভালোই উঠছে এবং ভালো ভালো গরু উঠছে, দেখে শুনে কিনতে হবে আর কি। দেশীয় পদ্ধতিতে প্রতিপালন হয়েছে অধিকাংশ গরু, দাবি বিক্রেতাদের। কীটনাশক মুক্ত খাবার খাওয়াচ্ছি, যেমন দেশি ঘাস, খড়, কুড়া, গমের ভুসি, ভুট্টার ভুসি, চাউলের খুট্টা আমরা সেদ্ধ করে জাউ করে খাওয়াচ্ছি। লোকসান ঠেকাতে ভারত থেকে গরু আমদানি বন্ধ করার দাবি। ইন্ডিয়ান গরু আইলে তো আমরা দেশি গরুর দাম পাইতাম না ভাই। হে গরু বড় বড় দেখবো, বড় উঁচা নাম্বার দেয়, এটি কিনে লয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি তানজিমুনিয়াত এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 48 ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা এলেও নেই প্রয়োজনীয় উপকরণ। পরিচ্ছন্ন কর্মীদের নানা অভিযোগ, দ্রুত সমাধানের আশ্বাস মেয়রের। ঈদের মাত্র 6 দিন বাকি থাকলেও দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে দুটি ঘাট বন্ধ। আটকা পড়েছে শত শত যানবাহন, সীমাহীন দুর্ভোগ। সিঙ্গাপুরের জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের অধিকাংশই শ্রমিক। দেশের ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্কতা, পরীক্ষা করেই ঢুকতে দেয়া হচ্ছে যাত্রীদের। গুলশানে সিকিউরিটি এক্সচেঞ্জের অফিস তছনছ করল অজ্ঞাত 2-3 যুবক। এলাকায় জঙ্গি আতঙ্ক, যৌথ অভিযানে মোবাইল ভর্তি, পরিত্যক্ত ব্যাগ জব্দ। এবং বাড়তি লাভের জন্য মায়েদের অপ্রয়োজনে সিজারিয়ানে বাধ্য করছে বেসরকারি ক্লিনিকগুলো। ঝুঁকিতে মা ও শিশু, চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান। কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজধানীর আশপাশের জেলার পশুর হাটগুলো। এবার কদর বেড়েছে দেশীয় গরুর। শেষ মুহূর্তে ভারত থেকে অবৈধ পথে গরু না এলে ভালো দাম পাওয়ার আশা করছেন বিক্রেতারা। হাটে বেচাকেনা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে নরসিংদীর বিভিন্ন হাটে। 3 সেপ্টেম্বর থেকে বেশিরভাগ পশুর হাটে বেচাকেনা শুরু হয়ে গেছে। গরু, মহিষ, ছাগলের পাশাপাশি হাটে রয়েছে ভেড়া। প্রতিটি হাটে দেখা মিলছে দেশীয় পশু। হাটে জাল টাকার ব্যবহার রোধে বিভিন্ন ব্যাংকের সৌজন্যে বসানো হয়েছে শনাক্তকরণ মেশিন। এবার ভারত থেকে অবৈধ পথে গরু না আসলে হাটে গরু বিক্রি করে লাভবান হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়ান গরু আইলে তো আমরা দেশি গরুর দাম পাইতাম না ভাই। হে গরু বড় বড় দেখবো, বড় উঁচা নাম্বার দেয়, এটি কিনে লয়ে যাবে। কাস্টমার এটা বুঝে না। যদি আর আমদানি না হয় তাহলে মোটামুটি আমরা 2-4 পয়সার মুখ দেখতে পারবো। আমরা যদি 2-4 পয়সা পাই তাহলে মাল বিক্রি করে দিব। হাটের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব রকম আইনি সহায়তা দিতে প্রস্তুত বলে জানালেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। বিক্রেতাদের যেটা হয় যে তাদেরকে অনেক সময় অজ্ঞান পার্টি তাদেরকে ঘুমের ওষুধ খাইয়ে তাদের থেকে রাতে সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। আর পকেট মার বা ছিনতাই হয় যারা ক্রেতা তাদের। তো এই দুইটা বিষয়ে আমরা সচেতন করব এবং অজ্ঞান মলম পার্টি বা ছিনতাইকারী তাদেরকে আমরা টার্গেট করে তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেব। কোরবানির পশু বেচা কেনার জন্য নরসিংদী জেলায় সরকারিভাবে ইজারাকৃত পশুর হাট বসেছে 63টি আর অনুমতি ছাড়া 14টি। সময় সংবাদ, নরসিংদী। কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে আসতে শুরু করেছে পর্যাপ্ত সংখ্যক গরু ছাগল। বেশি দামে বিক্রির আশায় দেশের নানা প্রান্ত থেকে কোরবানির পশু আনছেন বিক্রেতারা। দাম যাচাই বাছাই করতে হাটে ভিড় করছেন ক্রেতারাও। পুরো দমে বেচা বিক্রি শুরু না হলেও কয়েকদিনের মধ্যে হাট জমে উঠবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। তবে ন্যায্য দাম পাওয়া নিশ্চিত করতে ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সপ্তাহখানেক পরেই কোরবানির ঈদ, তাই ঢাকার পশুর হাটগুলোতে ট্রাক ভর্তি গরু ছাগল আসছে দেশের বিভিন্ন জেলা থেকে। সরগরম হয়ে উঠছে রাজধানীর বেশিরভাগ গরু ছাগলের হাট। গরুর সংখ্যা দ্রুত বাড়লেও ক্রেতার সংখ্যা বাড়ছে ধীরে ধীরে। যারাও আসছেন তারা কেনার চেয়ে দাম যাচাই বেশি ব্যস্ত। 2-1 দিনের ভিতরে গরু আসবে, এখন তো অল্প গরু আসছে, এখন তো বাজার একটু দাম বেশি চায়। পাইকাররা তো গরু এখনো বেচা কিনি আরম্ভ হয়নি। যখন দেখবে বেচা কিনি শুরু হয়েছে তখন এটা পরিমাণ আসবে কি হয়। ইন্ডিয়ান গরু অনেক সময় অসুখ বিসুখ হয়,
ওই জন্য আমাদের একটু ভয়ভীতি আছে। আমাদের উদ্দেশ্য যে দেশি গরু কিনবো এবং ভালো দেখে কিনবো। আগে আর কি একটু যাচাই করতে আসলাম যে দাম এবার কি হবে, এজন্য আর কি আসলাম। তবে বিক্রেতাদের দাবি লালন পালনে খরচ বেশি হওয়ার কারণেই বেশি দামে গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। এছাড়া ভারত থেকে গরু আমদানি করা হলে দেশীয় খামারিরা লোকসানে পড়বেন বলেও দাবি বিক্রেতাদের। প্রয়োজন দেশে মনে করেন যে স্বাভাবিক 50 লক্ষ, এখন দেখা গেলো আমাদের দেশেই আছে 50 লক্ষ, বাইরে থেকে 2 লক্ষ আসলো, তখন বলবো যে 50,000 মাল 30,000 টাকা। ঈদের 2-3 দিন আগের থেকে মনে করেন যে কিনা বেচা ভালো হবে, আর এমনি হয়তো 2-1 আসবে, কিন্তু হয়তো একটা পছন্দ হলে হয়তো কিনবে, না হলে না কিনবে, দেখার জন্য বেশি আসবে আর কি। এখন তো বেচা কেনা নাই, 2-1 আসে মনে করেন যে নিচেই ব্যাপারী কত, যদি বলে 3 লাখ 1.5 লাখ দেবে ব্যাপারী, এরকম দাম দর। এদিকে পশুর হাটের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো সহ ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তায় অস্থায়ী ব্যাংকের শাখা ও জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হবে বলে জানিয়েছেন ইজারাদাররা। প্রায় 100 মতো ক্যামেরা আমরা মোটামুটি টোটাল মাঠটাকে 12টা জন্য ভাগ করে নিয়ন্ত্রণ করতেছি। 24 ঘন্টা বিদ্যুৎ পানির ব্যবস্থা গ্রহণ করা আছে, সন্ধ্যাকালীন ব্যাংকিং ব্যবস্থা করেছি। ছোট বড় মিলিয়ে এবার রাজধানীতে 21টিরও বেশি পশুর হাট বসেছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কোরবানির বর্জ্য অপসারণে 48 ঘন্টা সময় নিলেও ঢাকা দক্ষিণের মাঠ পর্যায়ের কর্মীদের হাতে নেই প্রয়োজনীয় উপকরণ। দুপুরে নগর ভবনে কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে মেয়রকে কাছে পেয়ে এমন অভিযোগই করলেন মাঠকর্মীরা। আর 2-1 দিনের মধ্যেই এসব সরবরাহের আশ্বাস দেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। পাশাপাশি রাজধানীর পশুর হাটে দিনের বর্জ্য দিনে পরিষ্কারের নির্দেশনাও দেওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিদিন গড়ে 2 থেকে 2,500 টন বর্জ্য উৎপন্ন হয়। কোরবানির 3 দিনে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় 18 থেকে 20,000 টনে। এই বর্জ্য অপসারণে প্রতি বছরই রীতিমতো হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় দ্রুত মাঠ পর্যায়ে কর্মীদের সমস্যা সমাধানের আশ্বাস দিল ডিএসসিসি। পাশাপাশি হাটের ক্ষেত্রে দেয়া হয় দিনের বর্জ্য দিনে পরিষ্কারের নির্দেশনা। সরঞ্জামাদির কথা বললেন, বেলচা, গাড়ি, শলা, এগুলো ইতিমধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে। 14টি জায়গায় আমাদের কুরবানির হাট অনুষ্ঠিত হবে, সেখানে প্রচুর পরিমাণ বর্জ্য চলে আসবে। সেই বর্জ্যটি আমরা চাচ্ছি প্রতিদিনকার বর্জ্য প্রতিদিন আমরা পরিষ্কার করব। কারো অবহেলা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মেয়র। যে কাজ করবে তাকে আমরা অবশ্যই পুরস্কৃত করব, কিন্তু যে কাজ না করবে তার বিরুদ্ধে আমরা অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। 48 ঘন্টার মধ্যে এই বর্জ্য আমরা পরিচ্ছন্ন করে প্রমাণ করে দেব আমরা যা বলি তা অক্ষরে অক্ষরে পালন করি ইনশাআল্লাহ। পাশাপাশি নাগরিককেও সচেতন হবার আহ্বান জানালেন সাইদ খোকন। মানুষের প্রতিষ্ঠিত যে রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঈদের বাকি আর মাত্র 6 দিন, অথচ দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 2টি ঘাট এখনো বন্ধ। ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে পদ্মার দুপারে আটকা পড়েছে হাজারো যানবাহন। বেলা বাড়ার সাথে সাথে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বেড়েছে যাত্রী ভোগান্তি। পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে 4 শতাধিক যানবাহন। ঘাট কর্তৃপক্ষ জানায় পদ্মার অব্যাহত ভাঙন ও তীব্র স্রোতের কারণে বন্ধ রয়েছে 2 ও 3 নম্বর ফেরিঘাট। তবে 1 ও 4 নম্বর ঘাট সংস্কার করে সীমিত আকারে চালু রয়েছে ফেরি চলাচল। এ অবস্থায় ঈদে বাড়ি যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার যাত্রী। এদিকে ঘাট স্বল্পতায় একই অবস্থা পাটুরিয়া ঘাটেও। প্রতিদিনের মতো আজও সৃষ্টি হয়েছে তীব্র যানজট। পণ্যবাহী ট্রাক সহ ছোট বড় 5 শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। দুর্ভোগে পড়েছেন এই রুটে চলাচলকারী 21 জেলার ঘরমুখী যাত্রীরা। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 18টি ফেরির মধ্যে 14টি ফেরি সচল রয়েছে। পল্টন ভাঙা, গাড়ি উঠতে পারছে না, ফেরি ঠিক মতো চলতে পারছে না, যার কারণে এই সমস্যাটা। সকাল থেকে জ্যামে পড়ে আছি, আমাদের গরুগুলো ঢাকা যাবে, এই টানা রোদ্রে গরুগুলো সব শেষ হয়ে যাচ্ছে। আশা করতেছি আগামী 2 দিনের ভিতরেই ঘাটগুলা পূর্ণাঙ্গ মেরামত হলে স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। দীর্ঘ সময় ধরে বসে রয়েছে, অনেক যানজট, কয়েকদিনে পার হইতে পারে এখনো ঠিক নাই। এখানে মনে করেন টয়লেটের ব্যবস্থা নাই, আবার বাইরে গরম, বাচ্চারা খুব কষ্ট পাচ্ছে এখানে বসে। কখন যে আমরা ফেরি পাচ্ছি তাও জানি না, কারণ প্রত্যেকটা ঘাট নাকি নষ্ট হয়ে আছে। সন্ধ্যার সময় আরো থাকছে
মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে প্যাথোলজি পরীক্ষা ও অনুমোদনহীন ওষুধ সরবরাহের দায়ে রাজধানীর মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা। পুলিশ সুপার বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই অব্যাহতি দেয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, 24তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেয়া মোহাম্মদ বাবুল আক্তারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে অব্যাহতি দেয়া হয়। বিকেলে বাবুল আক্তারের অব্যাহতির আদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। জনস্বার্থে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। চট্টগ্রামে গত 5 জুন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন নিতু দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের বেশিরভাগই শ্রমিক বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আক্রান্তরা সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রয়েছেন। দেশটিতে নতুন করে আরও 9 বাংলাদেশি শ্রমিক জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ায় সিঙ্গাপুরে এ পর্যন্ত 19 বাংলাদেশির দেহে জিকার অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। এদিকে মশাবাহিত জিকার প্রকোপ ঠেকাতে মশা নিধন কর্মসূচি জোরদার করেছে সিঙ্গাপুর। সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে কাজ করছে দেশটির সরকার। এক সপ্তাহের ব্যবধানে সিঙ্গাপুরে মশাবাহিত রোগ জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়ালো 19-এ। গত 1 সেপ্টেম্বর সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় 10 বাংলাদেশির জিকা ভাইরাসে আক্রান্তের প্রতিবেদন প্রকাশ করে। সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও 9 জনের আক্রান্ত হওয়ার খবর জানানো হয়। সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের বেশিরভাগই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করায় এবং অসচেতনতার কারণে অনেকে জিকা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক রোকেয়া লিতা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে শ্রমিকরাই কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন কেউ কেউ এমন জায়গাতেও থাকে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, শ্রমিকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, এখানে পানি জমে আছে, ওখানে ময়লা পড়ে আছে, এইসব জায়গায় আসলে তারা বাস করছেন। এইসব জায়গাতে মশা জন্ম নেওয়া খুব স্বাভাবিক এবং সেভাবেই আসলে শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। তার আশপাশটা যতই অপরিচ্ছন্ন থাক, আপনাকে নিজেকেও একটু সচেতন হতে হবে, সেটারও ঘাটতি রয়েছে বলে মনে করছেন কেউ কেউ। হঠাৎ করে সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্কে আছেন পুরো এশিয়ার মানুষ। মাত্র এক সপ্তাহেই জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 0 থেকে 258-তে পৌঁছে যাওয়ায় জিকার প্রকোপ ঠেকাতে মশা নিধন কর্মসূচি জোরদার করেছে সিঙ্গাপুর। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে জিকা ভাইরাস প্রতিরোধে হিলি স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। 2 জন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে যাত্রীদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন শত শত যাত্রী আসা যাওয়া করে থাকেন। তাদের কারো শরীর থেকে জিকা ভাইরাস যেন দেশে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ইমিগ্রেশনের পক্ষ থেকে মেডিকেল টিমকে সার্বক্ষণিক সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তারা। স্বাস্থ্য পরীক্ষার পরই তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আর জিকা ভাইরাস প্রতিরোধে হিলি ইমিগ্রেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। একটা ভাইরাস সারা দেশে যদি ছড়ায় পড়ে, একটা মানুষের মাধ্যমে এতগুলো কোটি মানুষের প্রাণের একটা হুমকি। এক দেশের মানুষ আর দেশে যাবে, সেখানে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ভাইরাস যাতে না ঢোকে, এটা খুব ভালো। জিকা ভাইরাসে আক্রান্ত কোনো যদি যাত্রী যাদের মধ্যে এরকম কোনো যদি লক্ষণ পাওয়া যায়, তাহলে আমরা সেগুলো জিজ্ঞাসা করে তাদেরকে আলাদা করার চেষ্টা করি। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটা মেডিকেল টিম কর্মরত আছে, তারা জিকা ভাইরাস সহ অন্যান্য ভাইরাসের উপর কাজ করছেন। আমাদের ইমিগ্রেশনের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে সহযোগিতা করছি। গুলশানের একটি ভবনের সিকিউরিটি এক্সচেঞ্জের অফিস তছনছ করেছে অজ্ঞাত 3 যুবক। ওই ভবনে সশস্ত্র 3 যুবক অবস্থান নিয়েছে এমন খবরের সকালে ওই এলাকায় জঙ্গি হানার আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ, র্যাব ও সোয়াতের যৌথ অভিযানে 12টি মোবাইল ভর্তি পরিত্যক্ত ব্যাগ ছাড়া কিছুই মেলেনি। গ্রেফতার বা আটকও হয়নি কেউ। তবে ওই 3 যুবক ছিচকে চোর ছিল নাকি জঙ্গি ছিল তাও নিশ্চিত করতে পারেনি পুলিশ। ভবনের এক নিরাপত্তা কর্মী জানান, সকাল 6:30টার দিকে ভবনের ভেতর থেকে এক যুবককে কলাপসিবল গেট কাটতে দেখে পরিচয় জানতে চাইলে সে ভবনের ভেতরে চলে যায়। তখন তিনি বাইরে থেকে গেটটি তালা দিয়ে গুলশান থানা পুলিশকে খবর দেন। এরই মধ্যে 4 তলার এক বাসিন্দা সেখানে ব্যাগ কাঁধে 3 যুবকের তৎপরতার কথা জানালে জঙ্গি আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে। তবে পুলিশ এসে দেখতে পায় 4 তলার একটি কক্ষের জানালার গ্রিল কাটা, সিকিউরিটি এক্সচেঞ্জের অফিস তছনছ করা।
র্যাব পুলিশের ধারণা ছিল গ্রিল কেটে রহস্যজনক 3 যুবক পালিয়েছে। 6:50 আমি আইসে ঝাড়ু দিচ্ছি, দেখি শব্দ আসছে, তাকায় দেখি একটা লোক হাত বাইর করে ওইটা পুষাচ্ছে। তখন আমি কিরে পুষাই কিটা, কারণ কি? আমি ভাই আপনি কে, তালা কাটতেছেন কা? বলে উনি উপরে উঠে গেছে দৌড় মেরে। লোনটির দোকানদার থাকে ফ্যামিলি নিয়ে, উনি দেখছে 3 জন। উনি বলছে আপনারা এখানে কেন? তা বলছে যে এই কথা কইস না। বিল্ডিং থেকে দিয়েছিল প্রত্যক্ষদর্শী, সে বলেছে যে তারা পিছনে ব্যাগ দেখেছে, তার কাছে অস্ত্র থাকতে পারে, এই ধরনের একটা তথ্য আমরা পেয়েছি। সো আমরা আসলে এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছি আমরা সর্বোচ্চ সতর্কতায় আছি। বর্তমান সময়ে সর্বোচ্চ সতর্কতায় অবস্থায় আছি। যে কোনো তথ্য, ক্ষুদ্রাতি ক্ষুদ্র তথ্য আমরা সঠিকভাবে যাচাই করার জন্য বদ্ধপরিকর। তো যেহেতু এরকম তথ্য আসছে, এই জন্য আমরা আর কোনো ধরনের চান্স নিতে চাইনি। আমরা ফুল ফ্লেজেড অপারেশন এখানে লঞ্চ করেছি। খবর দেওয়া হয়েছিল যে আছে পুলিশ ভিতরে, আমরা এসে এখন সার্চ করে আর কাউকে পাইনি। এটা ইন্ডিকেট করে যে কোনো ধরনের তথ্য পেলে পুলিশ তাৎক্ষণিকভাবে এই তথ্যের ভিত্তিতে রেসপন্স করে, এবং আমরা জনগণের আস্থা নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ আমাদের চেষ্টা, পুলিশ নিয়োজিত চেষ্টা করছে। সন্ধ্যার সময়ে আরো থাকছে এশিয়ান কাপ ফুটবলের প্লে অফের প্রথম লেগে ভুটানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প সহ 12,894 কোটি টাকার 7টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থ বছরের 8ম একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক 4 লেন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 11,881 কোটি টাকা। এ প্রকল্পে এডিবি ঋণ দেবে 9,339 কোটি টাকা। এছাড়া প্রকল্পের মধ্যে রয়েছে বেসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরী স্থাপন প্রকল্প, বেসিক শিল্পনগরী রাউজান প্রকল্প এবং রংপুর আবহাওয়া রাডার উন্নয়ন প্রকল্প। বিএনপিকে জঙ্গিবাদের সাথে সম্পর্ক পরিহারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসির। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। একই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জঙ্গিবাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সময় এসেছে। ৭৫-এর 15ই আগস্ট এবং 2004 সালের 21শে আগস্ট একই সূত্রে গাঁথা একই গোষ্ঠী, ঘাতক গোষ্ঠী, ৭১-এর ঘাতক গোষ্ঠী প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত। আজকে বেগম খালেদার যে সমস্ত কথাবার্তা, ফখরুল ইসলাম আলমগীরের যে সমস্ত কথাবার্তা কয়েকদিনের মধ্যে, বিগত কয়েকদিন তারা বলেছেন, যেভাবে জঙ্গিদের সমর্থন করেছেন, যেভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছেন, জঙ্গিদের নির্মূল করার বিপক্ষে তারা যেভাবে জঙ্গিদের আদালতের কাঠগড়ায় দাঁড় করার জন্য মায়া কান্না কাঁদছেন, তাতে স্পষ্ট বোঝা যায় এরাই জঙ্গিদের পক্ষে আছে এবং এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর সময় এসেছে। জঙ্গিদের সমর্থন করা, ৭১-এর ঘাতকের সমর্থন করা, ৭২-এর খুনিদেরকে আশ্রয় দেওয়া, এটা মহা অন্যায়, মহাপাপ। এই জন্য দেশবাসী দীর্ঘ কয়েক যুগ এর ক্ষতি বহন করতে হয়েছে। দুনিয়ার কাছে আমাদের ভাবমূর্তি বুলন্ডিত হয়েছে। তাই আমি অনুরোধ করব, আহ্বান জানাবো, যারা আছে জঙ্গিকে সমর্থন করে দরদ দেখাচ্ছেন, সেই খালেদা জিয়া দলকে আহ্বান জানাবো, এই পথ থেকে সরে আসুন। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দর্শক, দুঃখিত, আমরা এই মুহূর্তে সেখানে যেতে পারছি না, আমরা পরের স্টোরিতে চলে যাচ্ছি। দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বেড়েছে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের প্রবণতা। এছাড়া বেসরকারি ক্লিনিকের ফাঁদে পড়েও অস্ত্রোপচার করাতে বাধ্য হচ্ছেন মায়েরা। এতে যেমন বাড়তি খরচ হচ্ছে, তেমনি নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন মা ও নবজাতক। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ এ চিকিৎসকদের কঠোর জবাবদিহির মধ্যে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মাতোয়াইল মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু হয় হতভাগ্য এক ক্ষুদ্র ব্যবসায়ীর সন্তানের।
এবছরের জুলাইয়ে নির্ধারিত সময়ের আগেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম দিতে গিয়ে মা সাইমাকে মৃত্যুর মুখে ঠেলে দেন চিকিৎসক। নাতিটা মার মুখ দেখলো না, মা মেয়ের মুখ দেখলো না। বিশেষ করে বেসরকারি ক্লিনিকগুলোতে অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনে এমন অপারেশনের দিকে মায়েদের প্ররোচিত করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে অর্থের ক্ষতি ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন মা ও সন্তানেরা। ছিল নরমালে হওয়ার জন্য বললো যে সিজার করতে হবে, আমাদের 10,000 টাকার একটা প্যাকেজ আছে। হাসপাতালগুলোকে কঠোর জবাবদিহিতার আওতায় আনার পাশাপাশি অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের লাগাম টেনে ধরতে চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ বিশেষজ্ঞদের। কিছু ডাক্তার আছে তারা সপ্তাহে গ্রামে গ্রামে যায়, তাদের সাথে ক্লিনিকের ওরকম কন্ট্যাক্ট, এটা তো ডেফিনেটলি কোনোদিনই করা উচিত না। সমস্যা সমাধানে স্বল্প ও দীর্ঘমেয়াদে প্রায় 3,500 নার্সকে ধাত্রীবিদ্যার ওপর বিশেষভাবে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। তাদেরকে ইউনিয়ন পর্যায়ে স্থাপনাসমূহে 1 জন করে এবং উপজেলা পর্যায়ের স্থাপনাসমূহে 4 জন করে পদায়ন করেছি। জাতীয় স্বাস্থ্য বুলেটিনের সবশেষ জরিপে দেখা যায় 1 বছরের ব্যবধানে সরকারি হাসপাতালে কমেছে প্রসূতি রোগী ভর্তির সংখ্যা। বেসরকারি হাসপাতালে এ সংখ্যা বাড়লেও কমেছে স্বাভাবিক প্রসব আর ব্যাপকভাবে বেড়েছে সিজারিয়ানের মাধ্যমে প্রসবের সংখ্যা। তাই মায়েদের স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় অস্ত্রোপচার ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে প্যাথোলজি সেবা ও অনিবন্ধিত ওষুধ সরবরাহের দায়ে রাজধানীর কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিককে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর ধানমন্ডিতে ওষুধ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করেন। মেয়াদ উত্তীর্ণ রাসায়নিক দ্রব্য ব্যবহারের দায়ে মেডিনোভা ডায়াগনস্টিক্সকে 8 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেডিনোভা ডায়াগনস্টিক্সের নিজস্ব ফার্মাসিতেও অভিযান চালানো হয়। ওই ফার্মাসিতে অনিবন্ধিত ওষুধ রাখার দায়ে 50,000 টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে যাতে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করা না হয় সেজন্য মেডিনোভা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। মেডিনোভা অভিযান শেষে ধানমন্ডির অন্যান্য ডায়াগনস্টিকেও অভিযান চালায় র্যাব। আমরা এখানে বেশ কয়েক সেট রিয়েজেন্ট পেয়েছি যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগেই, তো এই কারণে এখানে 8 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এখানে যে ওষুধের যে দোকান ডিসপেন্সারি, তো সেখানে কিছু ওষুধ আমরা পেয়েছি যেগুলো আসলে আনরেজিস্টার্ড বা অবৈধ ওষুধ বাংলাদেশি, তো এই কারণে এখানে আরো 50,000 টাকা, মোট 8,50,000 টাকার জরিমানা আদেশ করা হয়েছে। দেশে বাইরের খবর। মালয়েশিয়া শ্রীলঙ্কায় হাই কমিশনার ইব্রাহিম আনসারকে মারধরের ঘটনায় গ্রেফতার হওয়া 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ। সেলানগড় রাজ্য পুলিশের প্রধান জানান, হাই কমিশনারের ওপর হামলার কারণ তদন্তের স্বার্থে বুধবার পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে সোমবার ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেফতার করা হয়। কুয়ালালামপুরের বিমানবন্দরে দেশটিতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনারের গণপিটুনির শিকার হওয়ার ছবি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। এ ঘটনায় তিনি সামান্য আঘাত পেয়েছেন বলে জানায় মালয়েশীয় পররাষ্ট্র দপ্তর। হংকংয়ে স্বাধীনতাপন্থীদের কোনো তৎপরতা সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছে চীন। স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে এমন কোনো কর্মকাণ্ড দেখা গেলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছে বেজিং। হংকংয়ে আইন পরিষদ নির্বাচনের ফল প্রকাশের একদিন পরই এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। মঙ্গলবার চীনা সরকারের বরাতে দেশটির রাষ্ট্র গণমাধ্যম জানায়, হংকংয়ের আইন পরিষদে কিংবা এর বাইরে কোথাও স্বাধীনতাকামী কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না। 70 আসন বিশিষ্ট হংকংয়ের আইন পরিষদ নির্বাচনে অন্তত 6 জন স্বাধীনতাকামী নেতা জয় পান। তারা এই অঞ্চলটির স্বাধীনতার দাবিতে চলমান আন্দোলনে আরও জোরালো ভূমিকা রাখতে পারে বলে আশঙ্কা চীনা সরকারের। এশিয়ান কাপ ফুটবলের প্লে অফ ম্যাচের প্রথম লেগে ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এখন পর্যন্ত ম্যাচে গোলের দেখা পায়নি কোনো দলই। সাম্প্রতিক সময়টা বেশ বাজে কাটছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। হারের বৃত্ত থেকে বের হতে পারছে না লাল সবুজের প্রতিনিধিরা। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে মালদ্বীপের কাছে 5-0 গোলে বিধ্বস্ত হয়েছে সেন্ট পিটার শিশুরা। অ্যাওয়ের ম্যাচের আগে তাই এ ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে লড়ছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই ড্রাগন বয়েজদের ওপর আধিপত্য ধরে রেখেছে তারা। 22 মিনিটে সোহেল রানার শট ভুটান গোলরক্ষক হ্যারি গুরুং রুখে দিলে নিশ্চিত সুযোগ হারায় বাংলাদেশ।
28 মিনিটে ভুটানের দর্জি সুযোগ পেলেও রানার দৃঢ়তায় তা জালে জড়াতে পারেনি। আক্রমণ আর পাল্টা আক্রমণের সময় গড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি দর্শকরা। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হবে আগামী 18 সেপ্টেম্বর, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। প্রতিপক্ষ আফগানিস্তান হলেও এই সিরিজে কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, সম্ভাব্য সেরা দলই নির্বাচন করা হবে। সঙ্গে নান্নু আরও বলেন, টাইগারদের শক্তির দিক বিবেচনায় রেখেই গঠিত হবে দল। আমরা এখানে কোনো রকম ঝুঁকি নিতে চাই না, কাউকে বা এক্সপেরিমেন্ট করতে চাই না। আমাদের চিন্তা একটাই আছে যে আমাদের বেস্ট টিমটাই খেলবে আফগানিস্তানের, যেহেতু এটা সিরিজ, তো এই সিরিজে এটা কোনো প্র্যাকটিস ম্যাচ না। তো সুতরাং আমরা বেস্ট পসিবল সাইডটা দাঁড়া করবো, যেটা ইংল্যান্ডের সাথেও খেলবে ওই বেস্ট টিমটাই খেলবে। 18 তারিখে আমরা মেন স্পটে দিয়ে দেবো। সন্ধ্যার সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ সামনে রেখে জমে উঠছে রাজধানী ও আশপাশের জেলার পশুর হাটগুলো। চলছে দাম যাচাই বাছাই, লোকসান ঠেকাতে ভারত থেকে গরু আমদানি বন্ধের দাবি। পুলিশ সুপার বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের অধিকাংশই শ্রমিক। দেশের ইমিগ্রেশন চেক পোস্টে বিশেষ সতর্কতা, পরীক্ষা করে ঢুকতে দেওয়া হচ্ছে যাত্রীদের। গুলশানে সিকিউরিটি এক্সচেঞ্জের অফিস তছনছ করল অজ্ঞাত 3 যুবক। এলাকায় জঙ্গি আতঙ্ক, যৌথ অভিযানে মোবাইল ভর্তি পরিত্যক্ত ব্যাগ জব্দ। এবং বাড়তি লাভের জন্য মায়েদের অপ্রয়োজনে সিজারিয়ানে বাধ্য করছে বেসরকারি ক্লিনিকগুলো। ঝুঁকিতে মা ও শিশু চিকিৎসকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।